আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা শুরু করেছি নাস্তা পর্বের ঠিক পরের অংশ থেকে। তো নাস্তার পরে যা কিছু হয় ওগুলো এখনও আজকে ক্লিন করা হয় নাই। যেটা হয়েছে অফিস রুমে হচ্ছে বেশ কিছু নতুন জিনিস ঢুকবে, যার কারণে পুরনো জিনিসগুলোকে হচ্ছে সেলের জন্য অনলাইনে পোস্ট দেওয়া হয়েছে। তো ওইসব মানে সেল পোস্টগুলো করলে যেটা হয় অনেকেই দেখতে আসেন। তো আপনাদের ভাইয়ের যে টাইমে থাকে ওই টাইমের মধ্যেই ওনাদের আসতে হয়, যার কারণে এমনও হয় যে ওনারা যখন আসেন অনেককে চা নাস্তা দিতে হয় বা সব কিছু মিলাই একটু ব্যস্ততায় যায়। তো যার কারণে আমি সকালবেলা নাস্তার পরে যে ধোয়াধুয়ি করব বা ওই টাইমটা শ্যুট করব সেটার আর সুযোগ হয়নি। তো যাই হোক, সবাইকে বিদায় করে দিয়ে দেন হচ্ছে আমি ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। তো অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছি, এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে আমার কাজের লিস্টে বেশ অনেকগুলো কাজ আছে, আর দেখবেন এমনই হয় যেদিন কাজের ব্যস্ততা বেশি থাকে ওই দিনই কেমনে কেমনে যেন একটার পর একটা কাজের ব্যস্ততা বাড়তেই থাকে, একটার পর একটা কাজ ঝামেলা আসতেই থাকে। তো আপনাদেরকে তো বলি যে আমি ঝামেলা শব্দটা আসলে খুব একটা বলতে না বলার চেষ্টা করি। তো যাই হোক, তো যেহেতু সকালবেলার ব্যস্ততাটার জন্য একদমই রেডি ছিলাম না, যার কারণে কিন্তু রান্নার মেনু চেঞ্জ করে নিয়েছি। কারণ রান্নাটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না শেষ করি তাহলে আমি আমার ওই কাজগুলো করতে পারবো না। আর আজকে রান্নাটাও ছিল একটু বেশি সময় নিয়ে করতে হবে ওই রকম, সেটা হচ্ছে ডাঁটার তরকারি, আর বাসায় অন্য কোনো সবজিও ছিল না। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় ডাটাগুলোও ছুলে নিয়েছি। এখন হচ্ছে এখানে শুটকি ভর্তা করব, যার কারণে রসুন আর কাঁচামরিচটা সিদ্ধ বসিয়েছি। আর এই চ্যাপা ভর্তাটা আসলে আমি এক এক সময় এক একভাবে করি, কখনো ডাটা পাতা দিয়ে, কখনো লাউ পাতা দিয়ে, আবার কখনো এমনি এমনি করি। তো পাতা দিলে যেটা হয় ভর্তার কোয়ান্টিটি বাড়ে। আচ্ছা, আপুদের কাছে আমার একটা জানতে চাওয়া ছিল, সেটা হচ্ছে আমাকে যারা নিয়মিত দেখেন তারা তো জানেন যে আমি বেশিরভাগ সময় পেঁয়াজ আর রসুনটা ছুলে ঝাড়ে করে রেখে দেই। তো এটা কি আদৌ রাখা ঠিক কিনা? যদিও আসলে এখন সার্চ দিলে সবই আমরা জানতে পারি। ইনশাল্লাহ আমিও আমার মতো করে জানার চেষ্টা করব। তো যদি আপুরা কেউ জেনে থাকেন আমাকে জানাবেন যে ছুলে এভাবে করে ফ্রিজে রেখে দেওয়াটা আসলে ঠিক কিনা। এই একটা কাজ করা থাকলে আমার কাছে মনে হয় যে রান্নার ক্ষেত্রে মানে অনেকটা সময় সেভ হয়। তো যাই হোক, আমি তরকারি রান্নার জন্য পানি গরম বসিয়ে দিয়েছিলাম। তো পানি মোটামুটি গরম হয়ে গেছে, আর আমি হচ্ছে এদিকে ভর্তার হাঁড়িটা নিয়ে আসলাম। তো এখানে আমি পানি এতটুকুন দিয়েছিলাম যে মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে যেন পানিটা শুকিয়ে যায়। তো এখন আরও একটু পানি দিয়ে নিচ্ছি, মনে হচ্ছে আর একটু সিদ্ধ হতে হবে। তো এই পর্যায়ে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। আর আজকে এই ভর্তার রেসিপিটা ডিটেলস রাখছি, এই জন্য আমি নিজেও ভুলে যাই যখন অনেক দিন পর পর ভর্তাটা করতে যাই। তো চাপা শুটকিটা যেন একদম হাঁড়ির গায়ে লেগে না যায়, ওই জন্য আমি জাস্ট নেড়ে চেড়ে মরিচ আর রসুনের সাথে মিক্সড করে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি হামানদিস্তাতে নামিয়ে নিব। আমি এটা ভর্তাটা হামানদিস্তাতেই করব, যদিও পাটায় পিষিয়ে করা যায়, তবে এই ভর্তাটা আমাদের অঞ্চলে যেটা করে ম্যাক্সিমাম সময় হাত দিয়েই মেখে নেয়। তো আমার আবার ভয় কাজ করে যে হাতে আবার কাটা লেগে না যায়। তো আমি এটা ঠান্ডা হওয়ার পরেই হচ্ছে ম্যাশ করে নিব। আর এই ভর্তাটা একদমই অল্প সময়ে হয়ে যায়, রসুনটা যদি ছোলা থাকে তাহলে আসলে খুব বেশি সময় লাগে না। আমাদের সবার লিস্টেই দেখবেন কিছু কিছু মেনু থাকে, টেস্ট অনেক বেশি বাট অনেক ঝটপট করে নেওয়া যায়। আবার এমন এমন সময় আসে যখন দরকার পড়ে তখন মনে পড়ে না। তো আজকে যখনই চিন্তা করছিলাম যে একদম অল্প সময়ে কী রান্না করা যায়, হুট করেই ভর্তার কথা মাথায় আসলো, ভাবলাম ভর্তাটা করে নিই। কারণ এই ধরনের দিনগুলোতে দেখবেন যে অনেক সময় এরকম হয় যখন হাতে সময় কম থাকে, সবাই খেতে পারবে ওইটা চিন্তা করে কোনো একটা রান্না ঠিকই আমরা করে নিই, কিন্তু নিজে যে কি দিয়ে খাবো বা নিজের খাওয়ার মতো কিছু করা দরকার সেটা কিন্তু করি না। তো আজকে ভর্তাটা মূলত নিজের কথা চিন্তা করেই করা। তো মাছের তরকারিটা রান্না করার জন্য আমি মশলাটা খুব ভালো মতন কষিয়ে এর মধ্যে এখন মাছ দিয়ে দিলাম।
হাঁড়ি পাতিল যেন কম ভরে, ধোয়াধুয়ির ঝামেলাটা যেন কম হয়, তাই জন্য আমি ডাটা মাছ সব একই ঝাড়িতে নিয়ে নিয়েছি। তো মাছটা কষে যাওয়ার পরে হচ্ছে আমি ডাটাগুলোকেও কষিয়ে নেব। আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভয়েস ওভারের সময় অনেক কথাই বলা হয়, এমনও হয় একটা কথা রিপিট হয়ে যায়, যেহেতু মোটামুটি লেন্থের একটা ভিডিও থাকে, তো এই ভুলগুলো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমাকে কমেন্টসে জানাতে পারেন বা আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি আমাকে জানাতে পারেন। আর যারা সবসময় আমার পাশে আছেন, আমাকে আমার কাজগুলোকে সবসময় অনেক অনেক বেশি ইন্সপায়ার করে যাচ্ছেন, তাদের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো কথা বলতে বলতে ভর্তাটা কিন্তু আমি করে নিয়েছি, জাস্ট অল্প একটু লবণ দিয়েছি। এই ভর্তাটাতে আমরা কোনো রকম তেল ইউজ করি না। আর এখন যে দেখলেন না যে হামানদিস্তাটা না ধুয়ে এইভাবে রেখে দিয়েছি, কারণ ওই হামানদিস্তার মধ্যে অনেকটা ভর্তা লেগে আছে। তো এদিকে হচ্ছে মাছটাও কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা উঠিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে তো ভেজে রান্না করি, আবার মাঝে মধ্যে হচ্ছে এভাবে কষিয়েও রান্না করি। আবার এমনও হয়, আপনারা হয়তো বা দেখেন যে একসাথে মেখে তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নিই, যে রান্নাটা বেশিরভাগ সময় বেগুন দিয়ে করে থাকি। তো মাছটা উঠিয়ে নেওয়ার পর আমি ডাঁটাগুলোকেও খুব ভালো মতন কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ সময় রান্নাটা করি ঢাকনাটা খোলা রেখে, এতে করে আমার কাছে মনে হয় যে তরকারির কালার সুন্দর হয়। রান্না যখন শেষ, চুলা বন্ধ করে দেওয়ার জাস্ট 2-3 মিনিট আগে ঢাকনাটা দিয়ে তারপর হচ্ছে চুলাটা অফ করে দিই। আগেভাগে ঢাকনা দিলে অনেক সময় মনে হয় বলক উঠে যে ঢাকনার গায়ে মশলাটা লেগে যায়, ওই কারণে কালারটা সব মনে হয় উঠে যায়। এটা আমার ধারণা আর কি। তো সব রান্নার ক্ষেত্রে একরকম না, বেশিরভাগ রান্নার ক্ষেত্রে আমি তাই করি। তো এই যে নামানোর আগে জাস্ট আমি কাঁচামরিচ ফেলে দিয়েছি, আর কাঁচামরিচটা একদম সবুজ সবুজেই থাকে যদি একদম নামানোর আগ মুহূর্তে দেওয়া যায়। তো রান্নাবান্না শেষ করে আমি গোসলও করে নিয়েছি। এখন আসছি হচ্ছে বেডরুম গুছাতে। বেডরুমটা আসলে সকালবেলা অনেক সময় এক দফা গুছানো হয়ে যায়। তো ফাউজি বুড়ি যখন স্কুলে যায়, ও স্কুলে যাওয়ার পরে ওর কাপড় চোপড় অনেক সময় বেডের উপর থাকে, আবার কখনো দেখা যায় যে হেয়ার ব্র্যান্ড, তো ওই সব কিছু মিলায়ে দেখা যায় এই রুমে সময় দিতেই হয়। তাই জন্য আমি ও যাওয়ার পরে হচ্ছে রুমটাকে আবারও একটু গুছিয়ে নেই। গতকালকে হচ্ছে একটা শাড়ির কাজ করেছিলাম, যেটা কিছুটা ইনকমপ্লিট আছে, ভাবলাম যে এখন কাজটা শেষ করে নিই। আসলে যে কোনো কাজ ধরলে ওটা কমপ্লিট না করা পর্যন্ত শান্তি লাগে না। তো আমার সেলাই মেশিনটা কোথায় যে রাখবো ওটা মানে স্থির করতে পারতেছি না, যার কারণে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আসলে সত্যি আমি এখন আমার ছেলেটা এসএসসি পরীক্ষার্থী বিধায় বাসা চেঞ্জ করার কোনো স্টেপ নিচ্ছি না। তো যার কারণে এখন এর মধ্যেই অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পেজের নতুন শাড়ি। আপনারা তো যারা শুরু থেকে আমার শাড়িগুলো দেখেন তারা জানবেন যে আমি লেস ওয়ার্কেই কাজ করে থাকি। তো আসলে আপুদের ডিমান্ডেই ব্লকের কাজ করতে হচ্ছে। এই ডিজাইনটা সম্পূর্ণ কাস্টমারের দেওয়ার ডিজাইন, এটা কিন্তু আমার নিজস্ব কোনো ডিজাইন না। কাজটা আমি নিজে করেছি, কিন্তু ডিজাইনটা আপুরই দেয়া। তো আপনারাও কিন্তু চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে ব্লকের শাড়ি নিতে পারবেন। আর এই শাড়িগুলো একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমি ডিটেলস একটু পরেই বলছি, তার আগে প্রাইস নিয়ে একটু বলি। আসলে লেস ওয়ার্কের যে কাজগুলো হয়ে থাকে, আমরা সাধারণত চিন্তা করি যে একটা শাড়ির আর প্রাইস কত। দেখেন, যে কোনো শাড়িতে শুধু যদি পাড়ে লেস সেট করা থাকে সেক্ষেত্রে 10 গজ লেস লাগে। আর আমি যে ডিজাইনগুলো করে থাকি, আমার এমনও ডিজাইন আছে যেটাতে হচ্ছে প্রায় 20 গজের মতো লেস মানে লাগে। তো একটা শাড়িতে যদি 20 গজ লেস লাগে, সেই শাড়িটা যদি 50 টাকা গজ হয় বা 70 টাকা গজ হয়, তাহলে দেখেন তো কত শুধু লেসেই পড়ে যায়। তো আমরা আসলে ওইভাবে হয়তো বা চিন্তা করি না বলি অনেক সময় মানে শাড়ির প্রাইস নিয়ে হয়তো বা মনে হয় যে না মানে শাড়িগুলো এত প্রাইস কেন। তো আসলে শাড়ি, লেস, তারপর হচ্ছে মানে এক্সট্রা কস্টিং তো বাদই দিলাম। ভাবলাম যে আপুদের সাথে বিষয়টা শেয়ার করি। তো এখন আসি ব্লকের শাড়ির ক্ষেত্রে। এখানে আমি শাড়িটা হচ্ছে একদম ধুয়ে টুয়ে দেখাচ্ছিলাম, কারণ এই ধরনের শাড়ির ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের কালার, নেভি ব্লু, রেড কালার, চকলেট কালার, দেখা যায় অনেক সময় কালার উঠে যায়। তো যাই হোক, এই শাড়ির প্রাইসটা নিয়ে একটু বলি। এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে এখন পেয়ে যাচ্ছেন মাত্র 890 টাকায়। এটার রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা।
890 টাকায় এই অফারটা শুধুমাত্র 1 সপ্তাহের জন্য, মানে ভিডিওটা যেদিন পাবলিশড হবে তার 7 দিন পর্যন্ত থাকবে। আর এখন এই অফারটাই দিতে পারছি এই জন্য কারণ ভার্সিটির কিছু আপুরা একসাথে কিছু শাড়ি নিচ্ছে। তো একসাথে যখন একটা কাজ করা হয় তখন কিন্তু কস্টিংটা অনেক বেশি কম পড়ে, যার কারণে কমে দেওয়া সম্ভব হয়। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে কালারও মানে আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে কেউ যদি চান যে শাড়িতে টার্সেল অ্যাড করবেন বা লেস অ্যাড করবেন, সেক্ষেত্রেও কিন্তু কস্টিংটা বেড়ে যাবে, আমি আগে থেকে বলে নিচ্ছি। তো যাই হোক, বিজনেস নিয়ে অনেক কথা হলো আজকে। জানি না আপনাদের হয়তো খারাপ লেগেছে কি না। আসলে যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, আর লাইফস্টাইল ব্লগ মানে হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটির অংশ। আর এখন আমার ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে অনেকটা কাজ জুড়েই হচ্ছে এই কাজ, যার কারণে কিন্তু আসলে মানে শেয়ার করা। যাই হোক, এটা ছিল বিকেল দিকে। ভেবে রেখেছিলাম আমার হেল্পিং হ্যান্ড যখন আসবে আমি জিনিসগুলো নামিয়ে দিব, ও হচ্ছে ক্যাবিনেটটা ক্লিন করে দিবে। তো আমি যখনই কাজটা শুরু করি ওই মুহূর্তে কারেন্ট চলে যায়, যেহেতু আমি পাশাপাশি শ্যুটও করব। তো একটু অপেক্ষা করছিলাম, পরে দেখলাম যে অপেক্ষা করে লাভ নেই, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড ও আসলে শহরের বাইরে থেকে আসে, ওকেও তো মানে বসিয়ে রাখা যাবে না। পরে কি আর করা, একা একাই করা লাগছে। তবে একদম উপরের যে অংশটুকুন ওইটুকুন অংশ হচ্ছে ও ক্লিন করে দিয়ে গেছিলো। তো সবগুলো জিনিস বের করে নেওয়ার পরে আমরা হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম। আর শর্টকাট নাস্তা মানে চা বিস্কিট। যেহেতু ডাইনিং এরিয়াতে কোনো রকম স্পেস ছিল না, আমরা বেডরুমে নাস্তাটা করে নেই। তো যাই হোক, নাস্তা শেষে সব কিছু ক্লিন করে রেখে এখন চলে আসলাম পার্সেল ওপেন করতে। আমার খুবই পছন্দের কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে। তো হাতে এমন একটা সময় পেয়েছি আলহামদুলিল্লাহ, যে আমার ক্যাবিনেটটাও গুছাবো আর আমার পছন্দের জিনিসটাও চলে এসছে। আসলে আমাদের মেয়েদের কাজের এনার্জি মনে হয় এগুলোই। আর পার্সেল খুলতে এসে আমি সত্যিই অবাক, কারণ প্যাকেজিংটা নিয়ে না বললেই না। মানে নর্মালি তো হচ্ছে আমরা সবসময় যেহেতু অনলাইন থেকে কেনাকাটা করি সিরামিকের জিনিসগুলোর ক্ষেত্রে প্যাকেজিংটা ওনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই দেয়। তবে আমি যার কাছ থেকে নিয়েছি এইবারের প্যাকেজিং দেখে সত্যিই আমি মানে মুগ্ধ, যে একটা পার্সেল এত সুন্দর করেও প্যাকেজিং করা সম্ভব। আমি তো জাস্ট আপনাদেরকে অল্প একটু দেখিয়েছি, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল। সবথেকে বড় কথা, আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবারের প্যাকেজিংটা। আর আমার এই জিনিসগুলো এসছে হীরা বাসনওয়ালি পেজ থেকে। আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হিরাজ গুড লাইফ। আমি জানি আপুকে সবাই চিনেন, আপুর পেজ সম্পর্কে সবাই জানেন। আপুর কালেকশানে এত সুন্দর সুন্দর এত কিউট কিউট জিনিস সত্যিই দেখলে মানে না নিয়ে থাকা যায় না। তো এই সার্ভিং ডিশটা আমার অনেক অনেক বেশি পছন্দের। আপুর কাছে যখন প্রথম আসে তখনই কিন্তু আমি অর্ডার কনফার্ম করে রাখি। সংসারের জিনিসগুলো আসলে আমরা মেয়েরা এইভাবেই করে থাকি, একসাথে যে সব হুট করে ফেলতে পারি তা কিন্তু না। একটা একটা করেই কিন্তু আসলে আমরা জিনিস করে থাকি। তো এই যে জিনিসগুলো দেখছেন সব কিন্তু একসাথে অর্ডার করা না, অল্প অল্প করেই কিন্তু মানে আপুর কাছে রাখা, দেন একসাথে নেয়া। তো এই যে কিউট কিউট জিনিসগুলো দেখছেন, 2টা মগ আর হচ্ছে এই যে মিল্ক পটটা, এই মানে জিনিসগুলো আমার খুবই পছন্দের ছিল। কিন্তু আপুকে যখন আমি জিনিসগুলো পাঠাতে বলি, আপু বলল আপুর কাছে নেই। তো এটা মূলত সারপ্রাইজই ছিল। মানে আমি যখন পার্সেলটা ওপেন করে এটা দেখতে পাই সত্যিই খুব খুশি হয়ে যায়, কারণ সবথেকে পছন্দের ছিল এই মিনি জিনিসগুলোই। আর এই যে কাপটা, এটাও হচ্ছে হীরা আপুর পেজ থেকে নেয়া। আবারও আমি বলছি যারা জানেন না তাদের জন্য, আপুর পেজের নাম হচ্ছে হীরা বাসনওয়ালি, আর আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হিরাজ গুড লাইফ। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি আমরা যখন অনলাইন থেকে কেনাকাটা করি সবাই কিন্তু চায় একটা বিশ্বস্ত পেজ বা যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। তো আপু হচ্ছে সেরকমই একজন। আর সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে আপুদের কাছে যখন শপিং করি, আপুরা কিন্তু সবসময় বলে যে যদি কোনো জিনিস ভেঙে যায় বা কোনো ফল্ট হয় সেটা সাথে সাথে জানালে তারা আবার কিন্তু রিটার্ন করে। তো এই যে ভরসার জায়গাটা, এটা সত্যিই অনেক। যেমন আমি নিজে একবার প্রতারিত হয়েছিলাম, মানে ইউটিউবার আপু যাদের থেকে নেই তাদের থেকে না। যেটা হয়েছিল, আমি যাদের থেকে শপিং করি তাদের সাথে বিষয়টা শেয়ার করেছিলাম। তো
তো সত্যি বলতে আসলে আমার একটা চ্যানেল আছে বলেই যে সেটা একদম পাবলিকলি ঢুল পিটিয়ে বলতে হবে বিষয়টা এমন না। কারণ আমরা সবাই মানুষ, এইখানে ভুল হইতেই পারে। আপুরা যে জায়গায় সবসময় বলে দেয় যে একটা জিনিস ভেঙে গেলেও আমরা আপনাদেরকে সেই জিনিসটা পাঠিয়ে দিব, সেখানে তো আর কমপ্লেনের কোনো অপশন থাকে না। তো এই দিক থেকে চিন্তা করলে আসলে যারা ইউটিউবার আপুরা আছেন তাদের থেকে জিনিস নিলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, একটা ভরসা পাওয়া যায়। আর এই জন্যই কিন্তু ইউটিউবার আপুদের থেকে যখন কোনো কিছু নিই তখন আসলে সেটা খুব কনফিডেন্টলি শেয়ার করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ক্যাবিনেটটা ক্লিনও করে নিয়েছি। আসলে ক্যাবিনেটটা আগে ক্লিন করা দরকার ছিল, শুধু ভিতরের অংশটুকু ক্লিন করে মনে হচ্ছিল কখন আমি জিনিসগুলো গুছিয়ে রাখবো, তারপর হচ্ছে প্রয়োজনে বাহিরটা কালকে ক্লিন করব। এই জন্য আমি পরে হচ্ছে গ্লাসগুলো বা বাহিরের অংশটুকু ক্লিন করেছি। তো জিনিসগুলো আসলে আমি কিভাবে রেখেছি পুরোটা ডিটেলসে শেয়ার করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে ওভাবে যদি শেয়ার করতে যাই ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তো জাস্ট অল্প করে শেয়ার করছি। আমি এবার জিনিসগুলো এমনভাবে রেখেছি যেন মানে সবাই খুঁজে পায়, ফ্যামিলি মেম্বাররা কোন জিনিসটা কোথায় আছে সবাইকে ওভাবে দেখিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে সস আর যেগুলো সব একসাথে রেখেছি, পাশাপাশি কাবাব ট্রে যেগুলো সেগুলো একসাথে রেখেছি। উপরে মিডিলে কাপের পিছনে মানে সব ধরনের ট্রান্সপারেন্সি যত গ্লাস, জুস জার মানে ওই জিনিসগুলো রেখেছি। তো এইবার যেভাবে ক্যাবিনেটটা সাজিয়েছি, প্রথমবার বলতে পারেন এইভাবে সাজিয়েছি। মানে সবসময় আমি যখনই ক্যাবিনেট সাজাতাম সব কাপ আমার চোখের সামনে থাকা চাই। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।